মাধ্যমের বিষয়ে নিয়ে যেহেতু আলোচনা শুরু করেছি, আজ থেকে করেছি, এটা কবে নাগাদ গিয়ে শেষ হবে সেটা এখন দেখার সময়। তানু ভাই, আপনি জানেন যে আজকে কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান যে একটি গণমাধ্যম সংস্কার যে একটা খসড়া তৈরি করে আপনি জমা দিয়েছে, সরকারে জমা দিয়েছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? আসলে আমার খুবই ভালো লাগছে আজকে, মানে প্রধান উপদেষ্টার বরাবরে একটা সাংবাদিকদের বিভিন্ন সমস্যা বিষয়গুলো নিয়ে যে আমরা সংস্কার চাচ্ছিলাম অনেক দিন ধরেই, সেই সংস্কারের একটা খসড়া জমা পড়েছে। এই খসড়াটা যারা করেছেন, যেসব বিজ্ঞ মানুষ, তাদেরকে আমি আসলে আমার মানে মনের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা এই কারণে আমি বলছি, কারণ এই বিষয়গুলো নিয়ে স্বাধীনতার পত্রে কোনো সংস্কারের বিষয়ে কোনো আলোচনা হয় নাই। এই 24শে গণ অভ্যুত্থানে কিন্তু এই আলোচনাটা এসেছে। শুধু গণমাধ্যম না, বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিছু কমিশন গঠন হয়েছে। এই কমিশনের মধ্যে গণমাধ্যম কমিশনটা খুব গুরুত্বপূর্ণ কমিশন, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বলি আর সারা বিশ্বের ক্ষেত্রেই বলি। কারণ এই গণমাধ্যম কমিশন যদি বাস্তবায়িত হয়, তাহলে আমি থেকে শুরু করে আমরা যারা সংবাদকর্মী আছি, তাদের আর্থসামাজিক অবস্থান থেকে শুরু করে অনেক কিছু একটা পরিবর্তন ঘটবে। এইটা একটা পেশায় কিন্তু রূপান্তরিত হবে। মানে আমরা যারা মফস্বলে কাজ করি, মানে আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এখানে কোনো মানুষ এই পেশাটাকে সহজে গ্রহণ করে না, বা আমরা বিভিন্ন রকম জায়গায় গেলে এইটুক মার ছেলেটা কী করে, এই ছেলেটা সংবাদকর্মী বা আর কি করে, এই যে একটা বেড়াজালের মধ্যে পড়ে আছি, এইখান থেকে কিন্তু আমরা একটা মুক্তি পাবো। আমরা এইটুক বলতে পারবো না, আমরা একটা ভালো স্যালারি পাচ্ছি, ভালো একটা মানে সমাজে অবস্থানের জন্য বা সম্মানজনক একটা অবস্থানের। আচ্ছা, একটা আপনাকে আটকাই, এই যে গণমাধ্যম সংস্কারের যে প্রস্তাবনা, সেখানে কি বলা আছে যে হুটহাট করে সাংবাদিকদের চাকরি থেকে বাতিল? আমরা দেখছি কিন্তু এর আগেও অনেক সাংবাদিক কিন্তু হুট করে তার চাকরি দেখেছে নাই, রাতে ঘুম থেকে রাতে ঘুমানো গেলে সকালে ঘুম থেকে তার চাকরি নাই, কেন নাই? অমুক একটা স্ট্রেস দেওয়ার কারণে, অমুক একটা অপরাধের কারণে। আসলে মানে আমি একটু বলি, আমি যদি অপরাধ করে থাকি, আমরা ভুল আমাদের হতেই পারে কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাকে উপরে নোটিশ করবে যে আপনি যে এই কথাটা বলেছেন বা এটা লিখেছেন, এটা ভিত্তি কি, আপনাকে 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে জবাব দিতে হবে। আমি জবাব দিলাম, জবাবে যদি ওরা সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে আবার আমাকে নোটিশ করবে। কিন্তু তাই না করে তো একটা কথা ভিত্তিতে আমাকে হুট করে চাকরি থেকে বের করতে পারে না। এই যে আমাকে চাকরি থেকে বের করে দিল, এরপর আমি কি করে খাবো? আমার সংসার চলবে কীভাবে? আমি কীভাবে চলবো? আমি তো এই আপনার গণমাধ্যম ছাড়া তো অন্য কোনো কাজ করতে পারবো না। আমি তো ক্ষেত খামারে কাজ করতে পারবো না, এই অবস্থা আমি তো নাই। সুন্দর একটা প্রশ্ন। মানে সেই সুন্দর প্রশ্নের প্রেক্ষিতে আমি আমার বাস্তব অভিজ্ঞতা জীবন থেকে বলছি। মানে আমার সাংবাদিকতা 2004 সাল থেকে আমি যেহেতু কন্টিনিউ করেছি, আমি কিন্তু ঠিক মানে সেটা 2000 এই যে আওয়ামী লীগ সরকারের সর্বশেষ নির্বাচন সরকারের যে একটা নির্বাচন হয়েছে, সেখানে আমি একটা টেলিভিশনে কর্মরত ছিলাম। সেই টেলিভিশনে মানে আমার কিন্তু চাকরিচ্যুত হয়েছিল। সেই চাকরিচ্যুত হওয়ার পেছনের গল্পটা আসলে এখন বলার সময় এসেছে। বিষয়টা এমন ছিল, আমি আওয়ামী লীগে যেহেতু নির্বাচন করছে, তাদের ড্যামের প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী যেটাকে বলি, সেই ব্যক্তির আমি একটা ভিডিও ক্লিপ আমার ফেসবুকে আমি পোস্ট করি। সেই পোস্ট করার কারণে আওয়ামী লীগের দলেরই সেই বিদ্রোহী প্রার্থীর একটা বক্তব্য, সে এটুক বলছিল, এই প্রশাসনের নির্বাচন, এই সরকারের নির্বাচন এই পর্যন্ত সঠিক না, এরকম একটা বক্তব্য ছিল। আমারও মনে আছে যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে গণতন্ত্র নেই, এই কথা আওয়ামী লীগের এক নেতা বলে। এইটা আমি পোস্ট করার কারণে আমি তারপরের দিন আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে এটুক বলল, আপনি ফেসবুকে একটা পোস্ট করেছেন, এটা তো আমাদের মালিক পক্ষের কাছে অভিযোগ এসেছে, এই পোস্টটা আপনি ডিলিট করেন। তখন আমি একটু বললাম, আমি তো এটা আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি, সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি, সেখানে মালিক পক্ষের
মানে কোনো কিছু হবে বা কোনো সমস্যার সম্মুখীন হবে, সেটা তো মানে হওয়ার কথাই না। কিন্তু তারা পরবর্তীতে আমাকে নোটিশ করে এটি বলে আপনি চাকরিচ্যুত। তখন আমি কিন্তু ঢাকায় যাই, ঢাকায় গিয়ে আমি আমার কারণটা জানতে চাই, কী কারণে আমার চাকরি চলে গেল। আমি যেখানে কাজ করব সেখানে আমার চাকরির যদি নিরাপত্তা, নিশ্চয়তা, স্থায়ীকরণের বিষয়টি নিয়ে সন্দিহান হয়ে থাকি, তাহলে এই পেশায় আমরা সারা জীবন অবহেলিত হয়ে থাকবো। আগে আমাদেরকে এইটুকু নিশ্চিত হওয়া উচিত, এই কমিশনারও এবং প্রধান উপদেষ্টা যেহেতু উনি বিষয়গুলো দেখবেন, একজন সংবাদকর্মীর চাকরিটা যেমন স্থায়ীকরণ হয় সেটা আগে নিশ্চিত হতে হবে। আমার কথা বিষয়টা হচ্ছে, যেমন সরকারি চাকরি, একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি চাকরি চলেই যায় কোনো অপরাধে, তাকে কিন্তু নিয়ম মাফিক সেই সিস্টেমটা অবলম্বন করতে হবে। একটা চাকরি এত সহজে চলে যাওয়ার মতন না। কিন্তু গণমাধ্যম কর্মীদের চাকরি মানে কোনো সময় লাগে না, কোনো মিনিট লাগে না, কোনো ঘন্টা লাগে না। বসলে তোমার চাকরি নাই, এটা একটা অবস্থা। এই অবস্থার মধ্যে পড়ে থাকলে আগামীতে বিভিন্ন যেসব সিনিয়র সাংবাদিকরা আছেন তারা কিন্তু খুবই। আমি আরেকটা কথা বলি আওয়ামী লীগের 24-এর নির্বাচনটা, আমি এবং ড্যামি নির্বাচনটার ক্ষেত্রে এরকম তাড়াতাড়ি প্রার্থী হয়েছে, একই দলের প্রার্থী হয়েছে। এখন ওইখানকার একটা যুবলীগের সম্ভবত যুবলীগের এক নেতা তিনি বলেছিলেন, তিনি প্রার্থী ছিলেন সম্ভবত 2 আসনে প্রার্থী ছিলেন। তিনি বলেছেন যে যখন অনিয়ম হলো, ভোট কারচুপি হলো, তখন সে বলেছিল যে এই সরকার আমলে গণতন্ত্র নেই, এটা কারচুপি হচ্ছে, এই ভোট সুষ্ঠু হবে না, এই ভোট আমি কি করলাম, বয়কট করলাম। সেই কথাটাই কিন্তু আমি একটা সত্য কথা পোস্ট করতে গিয়ে যদি আমার চাকরি চলে যায়, তাহলে তো আমার কোনো চাকরির নিরাপত্তা তো নাই। আমার পরবর্তীতে আমার তারপরের দিন থেকে আমি কিভাবে চলবো সেই নিরাপত্তাটাও নাই। না আমি পারবো রিক্সা চালাতে, না পারবো আমি খেতে খামারে কাজ করতে, না পারবো আমি মানে মানুষের বাড়িতে কামাইলে কাজ করতে বা হোটেলে কোনো কাজ করতে। আমার কথা হচ্ছে, আমি তো একজন গণমাধ্যম কর্মী হয়ে কিন্তু সমাজে বেড়ে উঠছি। সেখানে হুট করে চাকরি চলে যাওয়া, এটা অবশ্যই বন্ধ করা উচিত মালিক পক্ষ থেকে শুরু করে। তাহলে কি আমরা কোনো আমরা মালিকের তসামতি করার জন্যই কি আসলে গণমাধ্যম কর্মী? এই গণমাধ্যম কর্মী যদি স্বাধীন না হয়, আগামীতে সাংবাদিকদেরকে অনেক বড় বিপদে পড়তে হবে। তাই সাংবাদিকদের উচিত এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য রাস্তায় নামে সেই দাবিগুলো পূরণ করতে হবে। এই দাবিগুলোর সাথে জনগণের মানে মত প্রকাশ একসাথে আমার কথা হচ্ছে, আমি হচ্ছে গণমাধ্যম কর্মী, আমি গণমানুষের কথা বলবো। আমি যখন গণমানুষের কথা বলবো, তখন গণমানুষ যদি আমার পাশে না থাকে, তাহলে আমি এই গণমাধ্যম থেকে আমার মানে ফলসা একটা গণমাধ্যম থেকে আরেকটা যোগ হই, যেই আপনার টেলিভিশনে আপনার চাকরি দিয়েছিল, ওই টেলিভিশন বা ওই টেলিভিশন কর্তৃপক্ষ কিছুদিন আগে আরেক ব্যক্তির চাকরি তাদেরকে মানে কি বল চাকরি থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, মানে নিউজ প্রেজেন্টার মানে আসলে নিউজ প্রচারের আগে যেহেতু বিভিন্ন মানে সরঞ্জাম নিয়ে আসলে লাইভে যেতে হয়, চলছে। হ্যাঁ, আমি একটা কথা বলে দেখেন, এখন আমি একটা হজে আছি, অফিসে আমরা কথা বলতেছি, মুক্ত আলোচনা করতেছি। এই আলোচনার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু আমরা আলোচনা করি, আমাদের আলোচনা উঠে আসে। এখন মনে করেন যে যারা আমাদের এখানে সামনে আছেন, তারা যদি এখন এটাকে রেকর্ড করে অফিসকে পাঠায় দেয়, তাহলে আমার নিরাপত্তাটা কোথায়? মানে আমি যে একটা খোলামেলা কথা বলবো, আমি তো আমার ভয় পাচ্ছি। ঠিক ওই উপস্থাপিকা, টেলিভিশনের উপস্থাপিকা, উনি কিন্তু একটা খোশ গল্পের মতো আলোচনা করেছেন, বাট সে তো জানে না যে আমার এই কথাটা অন্য জায়গায় ফাঁস হয়ে যাবে। কিন্তু কর্মস্থলে কিন্তু আমার নিরাপত্তা, আমার এই যে কথা বলবো, এটা যেন ফাঁস না হয়, এগুলো আসলে মূল বিষয় হচ্ছে যে আমরা যারা সংবাদকর্মী আছি, আমাদের মধ্যে ঐক্যটা কেমন জানি মানে ফাটল ধরেছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে, এখন এই ঐক্যটা ফাটল যেহেতু ধরেছে, সেই ফাটলটাকে জড়া লাগানোর জন্য কিন্তু একটা সময় এসেছে। এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, একে অপরের ধারে হাত দিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে গণমাধ্যম কর্মীদের স্মরণের দিন সামনে আসতেছে, আমি এটুকু মনে করছি। সেহেতু আমাদেরকে এটুক বজায় রাখতে হবে, মানে আমার সহকর্মীর সাথে আমার মনোমালিন্য থাকতেই পারে, আমার সহকর্মীর সাথে মনোমালিন্য থাকতেই পারে, তাই বলে একজনকার
কে আমি চাকরিচ্যুত করে আমি আনন্দে হাউজে থাকবো, সেটা কিন্তু হতে পারে না। হতে পারে না। এই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আগামীতে এই দাবি দেওয়াগুলো নিয়ে আমরা যদি রাজপথে না নামি, তাহলে আসলে আমাদের দাবিগুলো পূরণ হওয়ার সুযোগ নেই। কারণ বাংলাদেশে আমরা প্রতিটি জিনিসে দেখছি রাজপথে না নামলে দাবি পূরণ হয় না। আমরা গণমানুষের কথা বলি, কিন্তু গণমানুষ আমাদের নিয়ে কখনোই কথা বলে না। আমরা কোনো সংগঠনকে মানে বিভিন্ন অনেক সংগঠন আছে বাংলাদেশে, সামাজিক সংগঠন আছে, কখনো গণমাধ্যমরা যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে সমাজে চলাফেরা করতেছে, এই বিষয়গুলো কিন্তু এই পর্যন্ত কোনো ব্যানার আমি দেখি নাই। এটা আমার কষ্ট লাগে। আমার কথা, আমি মানুষের কথা বলছি, মানুষ আমার কথা বলবে না, এটা কেমন কথা? এক কথা, কেউ 10টা পরিবার না খেয়ে আছে সেই কথা আমি তুলে ধরছি আমার মানে অনলাইনে, কিন্তু আমার পরিবার কিরকম কি অবস্থানে আছে এই বিষয় নিয়ে আসলে প্রশাসন থেকে শুরু করে আমি একটা কথা বলি, আমরা জনগণের কথা উপস্থাপনের জন্য মাঠে ঘাটে কাজ করি, আমরা জনগণের দুঃখ কষ্টকে তুলে ধরি, কিন্তু আমার যে একটা হৃদয় আছে, অন্তহীন দহন আছে, বেদনা আছে, আমার কথা কিন্তু আমি কাউকে বলতে পারি না। মানে মূল সমস্যাটা তো এখানেই দাঁড়ায়। আসলে যখন আমরা দেখছি আমরা কোনো হাউস থেকে তেমন কোনো মানে একটা সম্মানজনক স্যালারি পাই না, তখন বর্তমান যেহেতু ভিজুয়াল একটা সময় চলছে, ভিজুয়ালের মানে সে কারণে কিন্তু আমাদের অনেক সংবাদকর্মী এই সাংবাদিকতার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটরের দিকে ধাবিত হচ্ছে। কেন হচ্ছে? হতে বাধ্য করা হচ্ছে। তাকে যে মূল্যায়ন করছে না, আমার কথা হচ্ছে তাকে যেতে বাধ্য করা হচ্ছে, তারা সেখান থেকে কিন্তু আয় করছে, সেটা অনেক একটা ভালো দিক। আমার কথা হচ্ছে সেই ব্যক্তিকে যদি সঠিকভাবে মূল্যায়ন করা যেত, সেই ব্যক্তির মাথা থেকে যদি সঠিক বিষয়গুলো যদি বের করে নিয়ে আসে সংবাদ মাধ্যমে যদি প্রকাশ করা যেত, তাহলে মানে সুন্দর একটা দেশের মানে সুন্দর একটা দেশ গড়ার জন্য বিভিন্ন সমস্যাগুলো যখন আমি একটা পত্রিকার পাতায় পাবো, এগুলো নিয়ে প্রশাসনের যেসব দায়িত্ব কর্মকর্তা রয়েছেন তারা বিষয়গুলো বিশ্লেষণ করবেন, এই সমস্যাগুলো দূর করার জন্য কাজ করবেন। এতে করে আর যেই সংবাদ কর্মীটি এই নিউজটি প্রকাশ করলো, সেই সংবাদ কর্মীটির হাউস যখন তাকে তার বেতনের নিশ্চয়তা নিশ্চিত করবে, তখন সে স্বাধীনভাবে কাজ করতে পারবে। স্বাধীনভাবে কাজ করতে পারলেই একজন সংবাদকর্মী সঠিক সংবাদটা তুলে ধরতে পারবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা চাই যে আজকে গণমাধ্যম সংস্থা কমিশনের চেয়ারম্যান যে প্রস্তাবগুলো দিয়েছেন, আশা করছি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এগুলো সকলকে বিবেচনা করে, এবং আমরা যেগুলো কাজ করি, আমাদের হাউস, পত্রিকা হাউস, টেলিভিশন হাউস, তারা আমাদেরকে বিষয়টা বিবেচনা দেখবেন। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এবং যারা আমাদের আলোচনা শুনেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আগামীতেও আমরা এর চেয়ে আরও নতুন নতুন কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো। আমরা গণমাধ্যমের বিষয়ে নিয়ে যেহেতু আলোচনা শুরু করেছি, আজ থেকে করেছি, এটা কবে নাগাদ গিয়ে শেষ হবে সেটা এখন দেখার সময়। আগামীতে আমরা নিশ্চয়ই এই গণমাধ্যম কমিশন একটা সুন্দর সংস্কার করবে, প্রধান উপদেষ্টা একটা সুন্দর মানে গণমাধ্যম সংস্কারের বিষয়গুলোকে উপহার দিবেন, সেই প্রত্যাশা কিন্তু আমাদের সকলের। আপনারা আসুন, আপনার কথা বলুন এবং গণমাধ্যমের কথার সাথে আপনি একমত হন, এবং সঠিক বিষয়টা যেমন আমরা তুলে ধরতে পারি, আপনার সহযোগিতা একান্তই কাম্য করছি।